স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে আরো 6 মাস সময় দিল হাইকোর্ট। দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরো 8 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 1564 জন। জ্বালানি তেলের পাম্পগুলোতে ভিড় কমেছে, ফুয়েল পাসে নতুন জটিলতায় পড়েছেন চালকরা। তেরো বছরেও রহস্য উদ্ঘাটিত না হওয়া আলোচিত সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও 6 মাস সময় দিয়েছে হাইকোর্ট। উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স কমিটি নির্ধারিত সময়ে তদন্ত শেষ করতে না পারায় আদালত এই নতুন সময়সীমা বেঁধে দিয়েছে। অ্যাটর্নি জেনারেলের মতে তদন্ত প্রক্রিয়া প্রায় শেষের দিকে হলেও বাদী পক্ষের আইনজীবী বলছেন এটি তদন্ত সংস্থার ব্যর্থতা। 2012 সালের 11 ফেব্রুয়ারি সকালে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসা থেকে উদ্ধার করা হয় সাগর সরোয়ার ও মেহরুন রুনির রক্তাক্ত মরদেহ। দেশ জুড়ে আলোড়ন তোলা এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু হয় র্যাবের মাধ্যমে। দীর্ঘ এই সময়ে কয়েক দফা মামলার তদন্ত সংস্থা পরিবর্তনের পর বর্তমানে একটি উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স কমিটি এর তদন্তভার নিয়েছে। এরই মধ্যে 3 দফা পেছানো হয়েছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ। আগের 2 দফায় দেওয়া 1 বছরের সময়েও তদন্ত শেষ করতে পারেনি সংশ্লিষ্ট কমিটি। রবিবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আরও 6 মাস সময় বাড়িয়েছে। 2012 সালে যে ঘটনা ঘটে গেল, এমন একটা মর্মন্তুদ ঘটনা, যে ঘটনার মধ্যে তো কেউ বলেছিল যে আমাদের 24 ঘন্টার মধ্যে হবে, আসামি যে ধরা হবে, সেগুলো হওয়া হয়নি। কিন্তু সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারছেন না বর্তমান টাস্ক ফোর্সের সদস্যরা। কারণ ওই সময় যারা প্রাথমিকভাবে তদন্তের দায়িত্বে ছিলেন, যারা তথ্য প্রমাণ নিয়েছেন, কিংবা অনেক সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেছেন, কিংবা সাক্ষীর বাইরেও আসামিদের গ্রেপ্তার করেছেন, তাদের কাছ থেকে যে সমস্ত তথ্য পেয়েছেন, তার কোনো নিয়মতান্ত্রিক হস্তান্তর বর্তমান টাস্ক ফোর্সের উপরে হচ্ছে না, এবং তারা সে সমস্ত তথ্যের ক্ষেত্রে তারা কোনো অ্যাক্সেস পাচ্ছে না। এটা হচ্ছে মূল বাধা। এদিকে মামলার বিচার প্রক্রিয়া আরও বিলম্বিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বাদী পক্ষের আইনজীবী। যে কারণেই হোক, আমাদের দেশের অপরিপক্কতা অথবা ইনভেস্টিগেশন এজেন্সির অদক্ষতা অথবা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, যে কারণকে আমরা দায়ী করি না কেন, ফ্যাক্ট হলো এই রহস্য উদ্ঘাটন আজও তারা করতে পারে নাই। এই ধরনের ঘটনা এই দেশে ঘটার পরে যদি ইম্পিউনিটি আমরা দিয়ে দেই, অদক্ষতার কারণেই হোক আর রাজনৈতিক প্রভাবের কারণেই হোক, এই ধরনের ঘটনাকে যদি মার্জনা আকারে দেখা হয়, শেষ পর্যন্ত যদি উদ্ঘাটন করা না হয়, তাহলে আমাদের দেশের বিচারিক সিস্টেম, তদন্ত সিস্টেম একটা ফেইলিওর কর্মকাণ্ড হিসেবে প্রমাণিত হবে। আলোচিত এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় নিম্ন আদালত এ পর্যন্ত 115 বার পিছিয়েছে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় আরও 8 জনের মৃত্যু হয়েছে। এ সময় নিশ্চিত হামে 1 শিশু এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে 7 শিশু। এছাড়া সারা দেশে নতুন করে 1564 শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে তথ্য জানানো হয়, এনে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 259। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত 15 মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে 32,028 শিশুর। এই সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 21,434 শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে 17,955 শিশু বাড়ি ফিরেছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর পাম্পগুলোতে ভিড় কমেছে। দীর্ঘদিনের হাহাকার কমে আসায় কিছুটা স্বস্তি ফিরেছে গ্রাহকদের মাঝে। তবে ফুয়েল পাস নিয়ে নতুন জটিলতায় পড়েছেন মোটরসাইকেল চালকরা। বিশেষ করে রাইড শেয়ারিং চালকদের জন্য বরাদ্দ 60 লিটার থেকে কমিয়ে 25 লিটার করায় বিপাকে পড়েছেন তারা। গত 1.5 মাস ধরে জ্বালানি তেলের জন্য চালকদের হাহাকার ও ভোগান্তি ছিল অসহনীয়। তেলের সংকট ও দীর্ঘ লাইনের সেই অস্বস্তিকর পরিস্থিতি কিছুটা বদলেছে। কমতে শুরু করেছে পাম্পগুলোতে গাড়ির চাপ। গেল কয়েকদিনের তুলনায় তেল নেয়ার অপেক্ষার লাইন ছোট হয়ে এসেছে কয়েক গুণ।
আগে তেল নিতে 5 থেকে 8 ঘন্টা অপেক্ষা করতে হতো, এখন মাত্র 40 মিনিট, বড়জোর ঘন্টাখানেকের মধ্যেই মিলছে জ্বালানি। কোনো কোনো পাম্পে আবার 10 মিনিটেই তেল নিতে পারছেন চালকরা। অফিসে গেলে অফিস টাইম পাইতাম না তেল নেওয়ার জন্য, তো এখন দেখা যায় যে 10 মিনিটে তেল নিতে পারতেছি। তেল উঠাতে আছি 7 থেকে 8 ঘন্টা আমার তেল উঠাতে লাগছে, কিন্তু আজকে অনেক খুশি, অনেক ভালো, তার মানে অনেক ভালো লাগছে, মাত্র 10 মিনিটে তেল পেয়ে গেছি। ভোগান্তি অবশ্যই কমেছে, আলহামদুলিল্লাহ অনেক কমেছে। অসাধু যারা আছে তারা একটু কম নিতেছে তেলটা, আর বিশেষ করে ফুয়েল পাসটা অ্যাক্টিভেট হয়েছে বেশি ভালো করে, এই জন্য আর কি বেশি তেলের সিরিয়ালটা কম। তবে নতুন করে বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে ফুয়েল পাস। এছাড়া রাইড শেয়ারিং চালকদের জন্য 60 লিটার থেকে কমিয়ে 25 লিটারে নামিয়ে এনেছে সরকার। এতে প্রয়োজন থাকার পরও লাইনে দাঁড়িয়েও তেল না নিয়েই ফিরতে হচ্ছে অনেককে। পাশাপাশি সার্ভার জটিলতায় ফুয়েল পাস কাজ না করার অভিযোগ ভুক্তভোগীদের। ফুয়েল পাসের রেজিস্ট্রেশনে বারবার ঝামেলা করতেছে, এরা রেজিস্ট্রেশনে একবার বের হয়ে গেছি, এখন বলতেছে যে এখন তেল দেবো না, সামনে যান, আবার ঘুরে আসতে হবে। অ্যাপসটা ডাউনলোড করার পর যখন ভিতরে ঢুকতে যাই তখন সার্ভারটা ডাউন হয়ে যায়। অ্যাপসে প্রথম ছিল 100, পরে আসছে 60, এখন আছে 25। যে 25 লিটার দিয়ে এক মাস একটা গাড়ি কিভাবে যায়? যারা রাইড শেয়ার করে তাদের লাগবে মাসে 120 লিটার, হুট করে 25 লিটার করছে আমরা তো আর জানি না, আমরা অলরেডি 33 লিটার নিছি। ভোগান্তি এড়াতে সকল পাম্পে নিয়মিত ও নিরবিচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করার দাবি চালক ও পাম্প সংশ্লিষ্টদের। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা 13,445 কোটি 41 লক্ষ টাকা ব্যয় সম্বলিত 14 প্রকল্প অনুমোদন করা হয়েছে। সোমবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে 2025-26 অর্থ বছরের এই একনেক সভা অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির এই সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারের নিজস্ব অর্থায়ন 8,089 কোটি 56 লক্ষ টাকা, প্রকল্প ঋণ 5,340 কোটি টাকা 340 কোটি 26 লক্ষ টাকা এবং সংস্থা নিজস্ব অর্থায়ন 15 কোটি 59 লক্ষ টাকা। এর মধ্যে নতুন প্রকল্প 5টি ও সংশোধন প্রকল্প 5টি এবং মেয়াদ বৃদ্ধি প্রকল্প 4টি। এক্সপ্যান্ডিং অ্যাক্সেস ফর ইন্টিগ্রেটেড হেলথ কেয়ার অফ দ্য আরবান পপুলেশন প্রজেক্ট, কাস্টমস আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প, পিপিআর রোগ নির্মূল এবং খুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্প, রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার ফর অ্যাডাপ্টেশন অ্যান্ড ভালনারিটি রিডাকশন প্রজেক্ট, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন পরিচ্ছন্ন কর্মী নিবাস নির্মাণ প্রকল্প, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্প। ঢাকা শহরে জরুরি পানি সরবরাহ প্রকল্প ছাড়াও আরও গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে। সভায় প্রকল্প ব্যয়ের ক্ষেত্রে সাশ্রয়ী হতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রকল্পগুলো জনগণের জন্য কতটুকু সামঞ্জস্যপূর্ণ তা তদন্ত করারও নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। আমাদের মানে সাশ্রয়ী হতে হবে ব্যয়ের দিক থেকে, তাহলে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ব্যয়গুলো কোন কোন খাতে হচ্ছে সেগুলো যৌক্তিকতা নির্ধারণ করতে হবে। 3 নম্বর হচ্ছে যে যে প্রকল্পগুলোই নেওয়া হয়েছে সেগুলো আসলে কতটা সামগ্রিকভাবে আমাদের মানে জনগণের জীবনে যে উন্নতির চিন্তা করা হয়েছে, বিশেষত বর্তমান সরকার যে তার যে প্রতিশ্রুত তার যে নির্বাচনী ইস্তেহার, তাদের পরিকল্পনা 31 দফা কর্মসূচি, সবগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ কতটা, এই সবগুলো দিক পরীক্ষা নিরীক্ষা করার জন্য নির্দেশনাটা আগেই এসছে। কাল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল পুনঃখনন সহ বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশ নেবেন। যশোরের শার্শা উপজেলার উলাশী যদুনাথপুর এলাকার খালটি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করেছিলেন। সময়ের ব্যবধানে এটি এখন মৃতপ্রায়। খালটি পুনর্খনন করা হলে কৃষি ও জীবিকার নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন এলাকাবাসী। মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিকেলে ঈদগাহ ময়দানের জনসভায় যোগ দেবেন তারেক রহমান। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির নৃশংস হত্যার ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। তিনি বলেন, এটি খুবই দুঃখজনক। ফ্লোরিডাতে একটি ছেলে একটি মেয়ে নিহত হয়েছে নৃশংসভাবে। ওয়াশিংটন মিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্টেট ডিপার্টমেন্ট, FBI সহ সংশ্লিষ্ট সব এজেন্সির সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। ওদের চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব আনা যায়, কিন্তু এটা তো একটা লিগাল ব্যাপার। তো সেই জায়গাটায় আমরা যুক্তরাষ্ট্রের সকল স্টেক হোল্ডারের সাথে আমরা
গভীরভাবে যোগাযোগ রাখছি। আমরা দাবি করব বাংলাদেশ থেকে এবং মন্ত্রণালয় থেকে যাতে যুক্তরাষ্ট্র এই ইনভেস্টিগেশনটা ভালো মতো করে, দ্রুততার সাথে করে, এবং যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে সেটা বের করে যেন তাদেরকে বিচারের আওতায় আনা হয়। বজ্রপাত থেকে জীবন রক্ষায় সরকারের একমাত্র উদ্যোগ বজ্র নিরোধক যন্ত্র স্থাপন। মাত্র 15 জেলায় এই প্রযুক্তি স্থাপন করা হলেও তা তেমন কাজে আসছে না। নেই আগাম সতর্কবার্তার প্রযুক্তি। বিশেষজ্ঞরা বলছেন বজ্র নিরোধক যন্ত্র সঠিক জায়গা উপযুক্ত নকশা অনুযায়ী স্থাপন করতে হবে। জি ভাই, গত শনিবারে সুনামগঞ্জে বেশ কয়েকজন মানুষ বজ্রপাতে মারা গেছে। তো বজ্রপাত হলে আপনারা আগাম কোনো বার্তা পান কিনা হাওরে যখন কাজ করেন? না, বজ্রপাত হলে আমরা আগাম কোনো বার্তা পাই না। আর অনেক বড় হাওরের মধ্যে আমরা ধান কাটা গেলে বার্তা পাইলেও আমাদের কিছু করার নাই। কৃষক সাইজুদ্দিন জানাচ্ছিলেন মাঠে কাজ করার সময় বজ্রপাতের আতঙ্কের কথা। এই আতঙ্ক বেড়ে যাওয়ার কারণ আগাম সতর্ক বার্তা না পাওয়া। দেশে মোট বজ্রপাতের শতকরা 70% এপ্রিল থেকে জুন মাসে হয়ে থাকে, আর ক্ষতিগ্রস্ত অঞ্চলের তালিকায় শীর্ষে হাওড়া অঞ্চল। এই সময়ে জীবনের ঝুঁকি নিয়ে কৃষকরা শস্য ঘরে তোলার কাজে ব্যস্ত থাকেন। হাওড়ের ধান যদি না কাটি, যে কোনো সময় ঠাডা পানি বন্যায় তোমার তুলে যেতে পারে, টাটা চিন্তা করলে আমরা তখন হইতো না, আমরা মরণের ভয় করলেও হইতো না, আমরা ধান কাটতে হইব। 2016 সালে বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা দেয় সরকার। 2021-22 অর্থ বছরে সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা সহ 15টি বজ্রপাত প্রবণ জেলায় কোটি কোটি টাকা ব্যয়ে বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। সরকার বজ্রপাত নিরোধনে নানা ধরনের উদ্যোগ নিয়েছে, যার মধ্যে ছিল বজ্র নিরোধক দণ্ড ও তালগাছ লাগানোর মতো প্রকল্পগুলো। কিন্তু সরকারের নেওয়া প্রতিটি প্রকল্পই সফলভাবে ব্যর্থ হয়েছে। কিন্তু ঠিক কী কারণে সরকারের নেওয়া এই প্রকল্পগুলো ব্যর্থ হয়েছে, জানে কি দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ করা সরকারি সংস্থাগুলো? এ বিষয়ে নানা উদ্যোগ নেওয়ার কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের এই কর্মকর্তা। আমরা একসময় ইনফ্রাস্ট্রাকচারে কিছু তৈরি করেছিলাম, টিআর কাবিখা দিয়ে লাইটেনিং অ্যারেস্টার। তবে এগুলি আবার একটি সীমাবদ্ধতা আছে, রেডিয়াস 100 মিটার। ফলে আমাদেরকে দেখতে হবে যে হাওর এলাকা যেখানে বেশি হয়, এত বিশাল এলাকায় আমরা কতগুলা এগুলি করতে পারবো। বাস্তব চিত্র হলো অধিকাংশ বজ্র নিরোধক কাজে আসছে না। কাজে না আসায় বজ্র নিরোধক নিয়ে প্রশ্ন তুলছে বিশেষজ্ঞরা। এটা কমিউনিটির ইনভলভমেন্ট দরকার, খুব সেটা নাই, সেটাই এই প্রজেক্টের ব্যর্থতার সবচেয়ে বড় কারণ। এবং স্থান নির্বাচনের জন্য মানুষকে ইনভলভ করা হয় না। এটা লোকাল গভর্নমেন্টের কাজ, এটা লোকাল গভর্নমেন্টকে দিয়ে করতে হবে। সেটা আমাদের দেশে লোকাল গভর্নমেন্ট নাই, আর 2-3 বছর ধরে লোকাল গভর্নমেন্টই নাই। থাকলেও তাদেরকে এই কাজে ইনভলভ করা হয় নাই প্রথমে যখন এটা বসায়। এটা কন্ট্রাক্টর, ডিসি অফিস এগুলি কাজ করেছে, এবং ফলে এই ধরনের কোনো কিছু এটা কাজ করবে না। সেটার একটা শেল্টার থাকতে হবে, মানে একটা ছাদ, এবং সেই ছাদের স্ট্রাকচারাল দিকটা, মানে সেটা যাতে বজ্রপাতে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং স্ট্রাকচার ছাড়া যে তার কিন্তু বজ্রপাত নিরোধক দণ্ড এগুলি থাকতে হবে। বজ্রপাতে নিহত ও আহত ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা দিয়ে থাকে সরকার, কিন্তু আহত ব্যক্তির চিকিৎসায় নেই কোনো নির্দিষ্ট ব্যবস্থা। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার কেওয়েস্টেল চট্টগ্রাম সংবাদ। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর গণপরিবহনে ভাড়া বাড়াতে সরকারের ঘোষণা অনুযায়ী আজ থেকে চট্টগ্রামে বাসের ভাড়া বাড়ানো হয়েছে। সরেজমিনে দেখা গেছে কিছু রুটের বাসে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না। বাস চালকরা বলছেন তারা এখনো বাড়তি ভাড়া আদায়ের সুনির্দিষ্ট নির্দেশনা পাননি। এদিকে বাস ভাড়া যুক্তিসঙ্গতভাবে বাড়ানো হবে বলে প্রত্যাশা যাত্রীদের। নরসিংদীতে 4 গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ উপকেন্দ্রের নিরাপত্তা প্রহরী ও লাইনম্যানকে অস্ত্রের মুখে জিম্মি করে সরঞ্জামাদি লুট হওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘোড়াশাল জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক জানান, রবিবার ভোরে ভাগদি সাবস্টেশনে কর্মরত লাইনম্যান আব্দুল ওয়াজেদ ও নিরাপত্তা প্রহরী ইয়াসিনকে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্বৃত্তরা। এ সময় চলতি লাইন থেকে তামার তার, ডিসকানেক্টেড সুইচ, কন্ট্রোল প্যানেল কেবল ও রাইজারের তার কেটে নেয় তারা। এতে পলাশ উপজেলার 4টি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আমের রাজধানী হিসেবে পরিচিত রাজশাহী অঞ্চলে জ্বালানি তেলের অভাবে আম বাগানে ছত্রাকনাশক স্প্রে করতে পারছেন না চাষি ও বাগান মালিকরা। তীব্র খরায় আমের ক্ষতি এড়াতে গাছে পানি দেওয়া প্রয়োজন, কিন্তু জ্বালানি তেল সংকটে তাও সম্ভব হচ্ছে না। রাজশাহীর আমের গাছগুলোতে 90% মুকুল এসেছিল, যা গত বছরের তুলনায় 30% গাছে বেশি। এর ফলে আমের একটি বাম্পার ফলনের আশা করেছিলেন আম চাষিরা। তবে সারা দেশে জ্বালানি তেলের সংকটের প্রভাব আম চাষিদের মধ্যেও পড়েছে। এবার আমের অবস্থা খুবই খারাপ। আমের মুকুল হওয়া থেকে শুরু করে বেশ কয়েকবার আমাদের বৃষ্টি দেওয়া লাগে, তারপর পরিচর্যা করা লাগে, পানি টানি দেওয়া লাগে, কিন্তু এই তেলের অভাবে সঠিকভাবে পারতেছে না। যেমন আপনার যে এখন প্রচণ্ড গরম, আম ঝরে যাচ্ছে, পানি দেওয়া দরকার, কিন্তু পর্যাপ্ত ডিজেল নাই। 15টার উপর বাগানে প্রায় 1000টার মতন গাছ আছে। প্রতিদিনে আমাদের প্রায় 10 লিটারের কাছাকাছি ডিজেল দরকার, কিন্তু আমরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতেছি। এবার তারপরেও সর্বোচ্চ দিলে 5 লিটার দিচ্ছে। এখন আমরা আমের গাছে বীজ দিচ্ছি, এখন তেলের প্রয়োজন আমারে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল পাচ্ছি না। এখন ধরেন 200 টাকার কেজি তেল দিচ্ছে, এক বেলা কেজি দেওয়ার পর আর নাই। প্রত্যেকটা গাছে ওষুধ দিতে হয় আর সেচ দেওয়া লাগছে আমের গাছে, কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ তেল পাচ্ছি না। এই কারণে আমাদের 2 ঘন্টা 3 ঘন্টা বেশি সেচ দিতে পাচ্ছি না। আমার আমের পুরে নির্ভরশীল আমি। আম দিয়ে আমরা অনেক কিছু আশার থাকি, সংসার চলে। আমার মন অনেক ধরনের লোক আমার কাজ করে, আমের বাগানে পরিচর্যা করে, তারও সংসার কিন্তু চলে। আমরা তেল না পাওয়ার কারণে আমরা অনেক ক্ষতির ভিতরে পড়েছি। আপনার মুকুল কাল থেকে এই তেলের সংকট, আমরা মুকুলে বীজ দিতে পারিনি, এর জন্য মুকুল অনেক বাগান নষ্ট হয়ে গেছে। 1 লিটার হাফ লিটারকে তেল দিচ্ছে কি আমরা পেট ভরবি? এই গাছের গোড়াতে আমরা তো পেট ভরবি না, আমরা লাগবে 5 লিটার। রাজশাহীর ফল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর শফিকুল ইসলামের থেকে জানবো আসলে কৃষকদের আপনারা কিভাবে এই এখন পরামর্শ দিচ্ছেন। যেহেতু এটা বিশ্বব্যাপী একটা সমস্যা, যে সারা বিশ্বে তেলের এখন সংকট, সেহেতু বাংলাদেশেও কেন তেলের সংকট রয়েছে। এর জন্য সরকার পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে বিভিন্নভাবে। যে এখানে দেখা যাচ্ছে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন যেখানে প্রত্যয়নের মাধ্যমে বিভিন্ন জায়গাতে আপনার এখানে তেলের ব্যবস্থা করে দিচ্ছে। যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, এবছর রাজশাহীতে আপনার 19,500 হেক্টর জমিতে আমের চাষাবাদ রয়েছে এবং এখানে লক্ষ্যমাত্রা হয়েছে 2,45,000 মেট্রিক টন। ইউসুফ আদনান, দীপ্ত সংবাদ, রাজশাহী। মেরিল প্রথম আলো 2025-এ সেরা অভিনেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন আফরান নিশো, সেরা অভিনেত্রী তমা মির্জা এবং সেরা নবীন অভিনয় শিল্পী হিসেবে সম্মাননা অর্জন করেছেন শাম্মী ইসলাম নীলা। শুক্রবার বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই পুরস্কার দেওয়া হয়। প্রতি বছর জাতীয় দৈনিক প্রথম আলোর সঙ্গে যৌথভাবে এই আয়োজনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও সঙ্গীত অঙ্গনের কৃতি শিল্পীদের স্বীকৃতি জানানো হয়। 2025 সালে নিজেদের কাজের মাধ্যমে 8টি জনপ্রিয় ক্যাটাগরিতে 32 জন এবং 12টি ক্রিটিক ক্যাটাগরিতে 36 জন শিল্পী মনোনয়ন পান। দর্শকের ভোটে নির্বাচিত এবং জুরিদের মূল্যায়নে মনোনীত কৃতি শিল্পীদের হাতে তুলে দেওয়া হয় এবারের পুরস্কার। এছাড়া চলচ্চিত্রে এম এ আলমগীর এবং সঙ্গীতে দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মাহফুজ আলম জেমসকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও 6 মাস সময় দিল হাইকোর্ট। দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 8 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 1564 জন। জ্বালানি তেলের পাম্পগুলোতে ভিড় কমেছে, ফুয়েল পাসে নতুন জটিলতায় পড়েছেন চালকরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদন নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।